টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, সময়ের চাহিদা অনুসারে আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছি। প্রশাসনিকভাবে বন্ধ হয়ে যাওয়া মামলাগুলো পুনরায় চালু করেছে হোমল্যান্ড সিকিউরিটি। এটি একটা দুঃসংবাদ আমাদের জন্য, কারণ আমরা অনেকেই মনে করেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড হয়ে যাওয়া মামলাগুলো বোধহয় টার্মিনেশন বা বাতিল হয়ে গেছে, কিন্তু এগুলো যে বাতিল হয়নি, হিয়ারিং পেন্ডিং ছিল, সেটি হয়তো আমরা মনে করতে পারিনি। আমরা মনে করেছি এটি বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু এখন হোমল্যান্ড সিকিউরিটি সেসব মামলাগুলো পুনরায় চালু করছে। এই বিষয়টি আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচিত হবে এবং এর বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন নিয়ে তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটা স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে অনেক কষ্ট করে আপনার সারাদিনের কর্মক্লান্তি সব কিছুকে উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে হোমল্যান্ড সিকিউরিটি, একটু আগে আমি বলেছি যে আমরা মনে করেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড হয়ে যাওয়া মামলাগুলো, যেগুলোকে আমরা টার্মিনেশন বা বাতিল হয়ে গেছে বলে মনে করেছিলাম, কিন্তু এগুলো যে হিয়ারিং পেন্ডিং আছে এবং এগুলো যে আবার শুনানি হতে পারে, এটা হয়তো আমাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু অবস্থার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কঠোর অভিবাসন নীতির কারণেই হোক বা ব্যাকলগ কমিয়ে আনার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিকভাবে বন্ধ হয়ে যাওয়া মামলাগুলো পুনরায় চালু করেছে হোমল্যান্ড সিকিউরিটি। এই বিষয়টির ক্ষেত্রে আপনার কাছে আমার যে প্রশ্নগুলো থাকবে, যে কিসের ভিত্তিতে এটা করা হচ্ছে, অর্থাৎ ঘটনা কি, যারা নোটিশ পেয়েছেন ইতোমধ্যে তাদের করণীয় কি, ভবিষ্যৎ কী ধরনের বা এটার কনসিকুয়েন্সটা কী হতে পারে, ইত্যাদি বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। তাতে করে যারা এই ধরনের নোটিশ পেয়েছেন, এই মামলাগুলো যে পেন্ডিং হিয়ারিং ছিল, যেগুলো ছিল সেটা হিয়ারিং পেন্ডিং ছিল, সেগুলো আবার যে নতুন করে নোটিশ পাচ্ছে তাদেরকে উপস্থিত হতে হবে, কেসগুলো যাচ্ছে, কনসিকুয়েন্সটা আপনার কাছে জানতে চাই। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। সঞ্চালক মহোদয় যেটা বললেন না, সেটা দিয়ে আমি শুরু করি। ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আনেন এবং এতে করে আমাদেরকে মানে কমিউনিটির কাছে খুব শ্রদ্ধেয় সম্মানিত লোক হিসেবে প্রেজেন্ট করেন। এতে করে দর্শকদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক হয় গেল। তো ওনারা আমাদেরকে অপদস্থ করতে চান না, যার ফলে প্রতিবারই যখন এরকমের আমন্ত্রণ পাই তারপরে শুরু হয় আপনি কি বিষয়ে কথা বলতে চান। যতই বলি আপনারা 10টা লোকের সাথে মিশেন, আমার ধরেন একটা ক্লায়েন্ট, কিন্তু আপনি বিভিন্নভাবে বিভিন্ন লোকের আপনাদেরকে টেলিফোন করে, সামনে পেলে জিজ্ঞেস করে, এটা মানে বিভিন্ন আপনাদের কাছে তারা একটা আশ্রয়স্থল হিসাবে যায়। কারণ আমাদের কাছে গেলেই তো টাকা পয়সা দিতে হয়, হ্যাঁ, কিন্তু আপনার কাছে তো টাকা পয়সা দিতে হয় না। তো গেল, তো ফলে আপনারা জানবেন এবং জাস্ট কথা শুরু করেন, আমাকে আগে কেন বলতে হবে? হ্যাঁ, আমি যে কোনো বিষয়ের উপরে আমরা আমাদের আলোচনায় আসি, আলোচনায় আসাটা, কিন্তু উনি যেটা করলেন আমাকে আগেই জিজ্ঞেস করলে যে, ফলে আমি যেটা করলাম আজকেই যে ঘটনাটা ঘটলো সেটার উপরে আমি বললাম যে ঠিক আছে, এই ব্যাপারে আলাপ করা যায়। সেটা প্রস্তাব কিন্তু আমি দিয়েছিলাম আগে, তারপরে আপনি বলেছেন। ঠিক আছে, সেটা হচ্ছে আজকেই যেটা ঘটলো, কোনো এক শহরের এক হাজব্যান্ড ওয়াইফ আসলেন এবং যিনি বেগম সাহেবা, উনি কান্না করতেছিলেন
কি ব্যাপার? তো উনি বহু আগে আসছে এবং বাঙালি কমিউনিটির একটা বড় খুব দুর্ভাগ্যজনক অত্যন্ত সেই সময় এই জিনিসটা হয়েছিল। আসলেন ভিজিট বিষয়ে, কিন্তু এসে অ্যাসাইলাম করলেন আরেক নামে, অন্য ইভেন ডেট অফ বার্থ ইত্যাদি, যেটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা গেল। এবং মোটামুটি শিওর প্রত্যেকেরই এরকম ডিপোর্টেশন অর্ডার আছে। তারপরে তারা এখানে মানে থাকতে থাকলেন, চলে যান নাই। তাদের আবার বিয়ে শাদিও করলেন, বাচ্চা কাচ্চা হলো, সেই বাচ্চারা বড় হয়েছে, সংসার বড় হয়েছে, সবই সুন্দর আছে, বাচ্চারা বেশ ভালো ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, কিন্তু ওনার সেই ডিপোর্টেশন কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে বেগম সাহেবের সিটিজেন হয়েছেন ওনারা। তো হওয়ার পরে ওনার জন্য আবেদন করেছেন, সেটা আবার অ্যাপ্রুভও হয়েছে, যেটা ইউএসসিআইএস এর জুরিসডিকশনে গেল। আচ্ছা, কিন্তু ওই যে ওনার যেহেতু ডিপোর্টেশন প্রসিডিংস উনি ছিলেন, যার ফলে ওনার যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কি হোয়াট এভার ইট ইজ, এর পরের যে স্টেজ, এইটা ইউএসসিআইএস এর জুরিসডিকশনে না, এটা কোর্টের জুরিসডিকশনে, যেহেতু উনি ডিপোর্টেশন প্রসিডিংসে ছিলেন। এইখানে আরেকটা জিনিস যেটা ঘটেছে আপনারা বুঝতেই পারতেছেন, ওনার নামে ফ্রড চার্জ আছে। হ্যাঁ, এইগুলো একটা। আবার উনি চিন্তা করেছেন ওনার ওয়াইফ সিটিজেন, বাচ্চারা আছে, ওনার কিছুই হবে না, তো উনি গড় করে সব যা বলার বলেছেন, মানে গেল। আচ্ছা, তো ফলে ওইভাবে কথাবার্তাও হয়েছে। ওই যারা এর আগে লয়ার ছিলেন তারা ওইভাবে করে মানে মোটামুটি মোট কথা হচ্ছে যে একটা হজবরল অবস্থা। তো এখন ওই কেসটা যখন কোর্টে গেল বেসড অন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, হ্যাঁ, তখন দেখলো তার ভবিষ্যৎ ভালো না। তো তখন তারা যেই জিনিসটা করলো সেটা হচ্ছে, যেহেতু তাদের বাচ্চা কাচ্চা আছে, ওয়াইফ সিটিজেন, মানে আর কিন্তু আবার ভবিষ্যৎও ভালো না, কারণ তার ফ্রড চার্জ আছে, যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে নিয়ে নেন কেসটা। তাতে করে হয়েছে কি, আবার অ্যাপ্লাই করেছে ক্যান্সেলেশন অফ রিমুভাল, 10 বছরের বেশি আছে, বাচ্চা কাচ্চা আছে। তো তাতে করে একটা সুবিধা হয়, আপনি ওই C10 ক্যাটাগরিতে আপনি ওয়ার্ক পারমিট পান। তো ফলে ওইটা দিয়ে ওনারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজও হয়, এটার ঘটনাটা হচ্ছে খুব সিম্পল, আপনার কেসটা স্টিল কোর্টে পেন্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ মানে এইটা। আর যেহেতু আপনার কেসটা ডিনাইড হয়ে যায় নাই, ডিসমিসড হয়ে যায় নাই, শব্দগুলো খেয়াল করবেন, টার্মিনেটেড হয়ে যায় নাই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড আছে, ফলে ওই অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং আছে। ওই পেন্ডিং 42 EOI আর 42B এর ব্যাকগ্রাউন্ডে আপনি ওয়ার্ক পারমিট উনি পাচ্ছিলেন। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে এই গভর্নমেন্টের আমলে, যত এরকমের মানে আমার কাছে এরকমের প্রচুর এরকম আসতেছে, তারা নোটিশ পাঠাচ্ছে যে তারা কোর্টের কাছে আবেদন করছে, এটা হোমল্যান্ড সিকিউরিটি নিজে করতে পারে না, মানে কোর্টে তারা এটাকে বলে মোশন টু রিক্যালেন্ডার। হ্যাঁ, তো ওটা করে কেসটা রিওপেন করতে কোর্টকে অনুরোধ করতেছে। এবং আমাদের এইখানে কোনোই মানে কি করার অপোজিশন দেওয়ার কিছু নাই, এই কেস রিওপেন হয়ে যাচ্ছে। সকালবেলা যখন আসলো তখন আমি দেখলাম কেস স্টিল পেন্ডিং, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড এই অবস্থায় আছে। তারপর যখন কনসালটেশন শেষ হলো, বাই দ্য টাইম অলরেডি দেখি 2026 সালে তার কোর্ট ডেট চলে আসছে, মানে খুব দ্রুত এগুলো মুভ করতেছে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এখন মানে এইরকমভাবে প্রচুর মানুষের, হ্যাঁ, যাদের এরকম অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ ছিল, যারা আমি জানি না কেন আপনারা ভুল বুঝলেন, কারণ এটা হলে এটার কি ব্যাপার, এটা কি ঘটনা, এগুলো আপনারা আগে জেনে শুনে তারপরে আপনাদের লয়াররা এগুলা মানে প্রি করার কথা, এগ্রি করার কথা বা আপনাদেরই চাওয়ার কথা। তো ইন এনি কেস বা আপনি ভুলে গেছেন বা বুঝতে চান নাই, সেটা হচ্ছে এটা স্টিল পেন্ডিং ছিল, আপনার কেস শেষ হয়ে যায়নি। শুধুমাত্র ওই যে পেন্ডিংয়ের সময় যে অ্যাপ্লিকেশনগুলো ছিল ওগুলোও যেহেতু পেন্ডিং, ফলে আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছিলেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো হিয়ারিং ছিল না, ফলে আপনি ভেবেছেন যে আপনার কোনো আর সামনে কিছু নাই, ইউ আর ডুইং ফাইন। হ্যাঁ, আপনি সাম কাইন্ড অফ একটা লিগ্যাল কাভারে ছিলেন। এবং এখনও আপনার নামে ওরা ডিপোর্টেশন অর্ডার দিয়ে দেয় নাই,
আপনাকে আবার কোর্টে নিয়ে যাবে, মানে আপনি এখন এটা ফাইট করেন, আপনার যদি ভালো কেস থাকে আপনি জিতবেন, না হলে ওরা মানে ডকেটগুলো ক্লিন করতে চাচ্ছে। হ্যাঁ, যেগুলো পড়ে রয়েছে পুরনো মামলা যতগুলো আছে সেগুলোকে মানে ব্যাকলগ যেটাকে আমরা বলি সেটাকে মানে কমাতে চাচ্ছে আর কি, যেভাবে আপনি দেখেন। কারণ এগুলা যদি আবার উঠে আসে, এরকমের হাজার হাজার কেস আছে, তাতে করে কেসের সংখ্যা আরও বাড়লো। এটা ব্যাকলগ কমানোর কোনো চেষ্টার বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, ওগুলা চুপচাপ ছিলই ছিল, মানে মোট কথা কাউকে শান্তিতে থাকতে দিবে, ভদ্রলোক মানে বউ বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই ছিল, তাকে আবার এগুলোর মধ্যে নিয়ে আসা, ফলে তাকে শান্তিতে না থাকতে দেওয়ার একটা প্রজেক্ট আর কি হিসাবে দেখি। হ্যাঁ, ব্যাকলগ কমানোর কিছুই আমি দেখি না। না কিন্তু মামলা যদি জটটা কমে গেল, তো এখন মনে করেন যে এরকম 10টা মামলা পড়েছিল, এখন সেখান থেকে যদি এই 10টা মামলা সরিয়ে যায় তাহলে তো কমে গেল, নতুন কেসগুলো নিয়ে শুরু হতে পারে আবার। ব্যাপারটা হচ্ছে ওগুলা কোর্টের ডকেটের ওটা অফ ক্যালেন্ডার ছিল, ওগুলা মানে কোনো জট সৃষ্টি করতেছিল না, ওগুলা চুপচাপ ছিল, ওইভাবেই ছিল। তাতে করে এখনকার যে কেসগুলা ওগুলো তারা চালাতে পারতো, কিন্তু আবার নতুন করে ওগুলো উঠানো মানে এখন তাদের কেসগুলো আবার হিয়ারিং হবে, মাস্টার হিয়ারিং হবে, ওইটা আবার থাকবে। মোট কথা হচ্ছে জট কমেনি, ওইটা আর জট বাড়লো। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে কথাটা, এটা জট কমানোর জন্য এটা করে নেই, এগুলো কথা। তো এটা কাদের উপরে প্রভাবটা বেশি পড়বে আপনার কাছে যেটা মনে হয়, বা এক্ষেত্রে যারা নোটিশ পাচ্ছে তারা কি করবে? তারা এখন ফাইট করবে, এই পুরো ব্যাপারটাই তো, তারা তো ছিল এই যুদ্ধের মধ্যে, তাদেরকে বেসিক্যালি তাদেরকে বের করে দেওয়ার একটা কথা, মানে এই ধরনের একটা মানে তাদের বিরুদ্ধে চার্জটা, এবং তাদেরকে স্বীকারও করতে হচ্ছে তারা মানে বিদায়যোগ্য। তাদেরকে ডিপোর্ট করে দেওয়ার মতো অবস্থা, এটা তাদেরকে মানতে হয়েছে। কিন্তু ওইটার ব্যাকিং হিসেবে তারা বিভিন্ন রিলিফ অ্যাপ্লিকেশন, যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তারপরে ক্যান্সেলেশন অফ রিমুভাল, এই ধরনের বিভিন্ন কিছু তাদের মানে ডিফেন্স হিসেবে থাকে। ওই জিনিসগুলো তারা ফাইট করছিল। তো তারা যখন দেখলো গভর্নমেন্ট তো হারতে চায় না, তারাও জিততে চায়, হ্যাঁ, তো এইভাবেই করে তারা একটা মোটামুটি একটা আসছিল, এর থেকে চুপচাপ থাকো, এইভাবেই থাকো, না ডিপোর্টেশন না গ্র্যান্ড করলাম, এভাবেই থাকো। কিন্তু এখন ওই ফাইটটা হবে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে সবার তো কেস ভালো না, অনেকের কেস ভালো, অনেকের কেস ভালো না, কিন্তু যেটা হচ্ছে ভালো করা যায় কি না সেটা নিয়ে আপনাদের কাজ করতে হবে। ধরেন আপনার এই যে বললাম যে তার ফ্রড আছে, এই ফ্রড এর জন্য তার গ্রিন কার্ড হওয়ার কথা না, কিন্তু যেমন ধরেন এর মধ্যে তার ফ্রড ওয়েভারের একটা ব্যবস্থা আছে, একটা তো আছে কোয়ালিফাইং রিলেটিভ আছে কিনা। ফ্রড ওয়েভারের জন্য বাচ্চা কাচ্চা কাউন্ট হয় না, আপনার বাবা মা বা স্পাউস যাদের গ্রিন কার্ড ওর সিটিজেনশিপ আছে তাদের এক্সট্রিম হার্ডশিপ হইতে হবে, তাহলে ওয়েভারটা পাওয়া যায়। এবং এখানে কথা খুব ক্লিয়ার, একটা তো আছে আপনার কোয়ালিফাইং রিলেটিভ আছে কিনা, বাবা মা বা স্পাউস যিনি গ্রিন কার্ড হোল্ডার ও সিটিজেন, কিন্তু ওইটা হইলেই হবে না, তার হার্ডশিপটা কি, তো ওইটা দেখাইতে হবে। ওই এক্সট্রিম হার্ডশিপটা আসলেই এক্সট্রিম হার্ডশিপ, জাস্ট বিকজ জামাই বউ দুজনে আলাদা হয়ে যাবে, একজন একজনের কান্নাকাটি করবে, দ্যাট ইজ নট এক্সট্রিম হার্ডশিপ। মানে খুব ক্লিয়ারলি, মানে এর থেকে অনেক বড় কিছু। এবং কথা হচ্ছে হার্ডশিপ ইজ হার্ডশিপ, এটা ক্লাস 5-এর পড়ানো বোঝার কথা, কিন্তু ইমিগ্রেশন আইনের কারণে আমি এই কথাটা বলছি, ব্যাপারটা খুব সিরিয়াস একটা ব্যাপার গেল। তো এই হচ্ছে ব্যাপার। আবার আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই, এরকম বহু হার্ডশিপ কেস জেতা হয়, বাচ্চা ব্রুকলিনটাকে পড়ে, স্টাইভেসেন্সে পড়ে, আহা হা কি সুন্দর ব্যাপার, একটা আদর বেড়ে যায়। এই যে ব্যাপারটা যে তারা ভালো, তাদের বাচ্চা কাচ্চাদের তারা সুন্দরভাবে পড়াশোনা করাইছে, হ্যাঁ, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কিসের কি হার্ডশিপ, এইটাই এক্সট্রিম, তার হার্ডশিপ পাওয়া যায় তখন, এরকমও হচ্ছে। ফলে অন্তত যদি আপনার ক্রিমিনাল রেকর্ড না থাকে, আপনি ট্যাক্স দেন, আর ট্যাক্স কি আপনার মানে 4-5 জন মানুষ মানে ফ্যামিলিতে আপনি দেখান 10,000 টাকা ইনকাম করছেন, বুঝতেই পারতেছেন এখানে কি হয়েছে। হ্যাঁ, আবার বাচ্চারা পড়ান, বাচ্চা তো একটা চকলেটও তো খাইতে ইচ্ছা করে, হ্যাঁ, তো এই যে ব্যাপার গেলা, হ্যাঁ, তারপর একটু সুন্দর জামা পরতে ইচ্ছা করে, আপনারা শখ করে আপনি বাচ্চাটাকে আপনি বউরে না দিলেন, কিন্তু বাচ্চা কাচ্চা বলে একটু সুন্দর জামা কিনবে, ঈদ আসতেছে, কোরবানি দিবেন, একটু বাচ্চা দেখবে, একটু শখ টক করে, সুতরাং আপনি 10,000 টাকা সারা বছর কেমনি চলেন বুঝতেই পারতেছেন। তো ফলে এইগুলা বাদ দিয়ে সুন্দরভাবে ট্যাক্সের দরকার পড়লে অ্যামেন্ডমেন্ট করবেন, যে যা ভুল হয়েছে হয়েছে, এগুলা করে
হ্যাঁ, এবং ওগুলোর ব্যাপারে আপনারা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন কোনভাবে করলে কি ভালো হয় এটা। তো তাহলে কী দাঁড়ালো, ক্রিমিনাল রেকর্ড নাই। তারপরে ওই যে মানে ট্যাক্স রিটার্ন আছে, যে আপনি কাজ করেন, হ্যাঁ, মারামারি করেন না, কাজ করেন, ট্যাক্স দেন। তারপরে ধরেন দেখা গেলো আপনার হয়তো এখানে কোনো কাটার দাগ নাই, কিন্তু মনের মধ্যে দাগ আছে, আপনি সাইকিয়াট্রিস্টের কাছে স্পাউসকে নিয়ে যান, বাচ্চাদের মানে নিয়ে যান। এই যে তাদের মধ্যে আপনি চলে গেলে তাদের মধ্যে যে কী ক্ষতিটা হবে, এই যে আমি বললাম, আসলেন প্রথমে তো হাসি মুখে বসলেন, কোথায় থাকে কি করে, আপনার প্রোগ্রাম ভালো লাগে, আলহামদুলিল্লাহ, মানে বিলিভ মি, আমি মানে 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 তারা ডাইরেক্ট আসছে তাদেরই ভালো লাগে। সাধারণত যেটা পাঠায় কোনো খালাম্মা হয়তো দেখছে, বলছে ওই মোটা লয়ারের কাছে যাও, হ্যাঁ। তো যাই হোক, এখানে ওনারা নিজেরাই আসছেন, কিন্তু তারপরে এই কান্নাকাটি শুরু হলো, এখন কি হবে। আচ্ছা, আপনার কথাগুলো আরো শুনবো আমরা, অনেকক্ষণ ধরে দর্শকদের বসিয়ে রেখেছি, তাদের ফোনগুলো একটু নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহবুবুর রশিদ সায়েম বলছিলাম। জি জি, আমি এবং আমার ওয়াইফ আমেরিকাতে আসি 2024 অক্টোবরের 22 তারিখ। জি আমরা অ্যাসাইলাম ক্লেম করি 2024 নভেম্বরের 26 তারিখ। জি আমাদের ফাইনাল হিয়ারিং অক্টোবরের 29 তারিখ 2026 সালে। তো আমরা কি এক্সপার্টাইজ রিমুভালের আন্ডারে পড়ব, না আমাদের তো না 2 বছর কাউন্ট হওয়ার পরে নাকি আমরা এর থেকে বাঁচতে পারি? যদি দয়া করে বলতেন একটু। অনেক ধন্যবাদ জনাব মাহবুব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, আমার সালাম গ্রহণ করুন। হ্যাঁ, বেগম সাহেবের জন্য আমার সালাম রইল। আচ্ছা, এখানে কথা হচ্ছে, আপনি একটা শব্দ ব্যবহার করলেন, ওটা অ্যাকচুয়াল শব্দ হচ্ছে এক্সপেডাইটেড রিমুভাল। হ্যাঁ, আপনারা সাধারণত এটা ধরা হয় যখন বর্ডারে মানুষ আসে, হ্যাঁ, তখন ধরা পড়ে, তখন ওইখানে একটা ইন্টারভিউ হয়, সেখানে তারা যদি ক্রেডিবল না হয় তখন তাদেরকে নর্মালি এক্সপেডাইটেড রিমুভালে ফেলা হয় এবং তাদের কেসটা ওইখানে ডিনাই করা হয়। কিন্তু অন এ রেগুলার বেসিস ওই কেসটা একজন ইমিগ্রেশন জাজের কাছে যায়, হ্যাঁ, একটা রিভিউর জন্য। এটার আলাদা কোনো আপিল নাই, এটা অটোমেটিক ওখানে যায় এবং সেখানে মোটামুটি রেগুলার এটা অ্যাফার্ম একটা জায়গা আছে, ওইখানে একটা টিক দিয়ে দেওয়া হয়, এখানেই শেষ, আপনার আর কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু আপনি যেটা বললেন, আপনি আসছেন, আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, ইন্টারভিউ হয়েছে, মাস্টার হিয়ারিং হয়েছে, এবং খুব সম্ভব হয়তো একজন নতুন জাজের ওখানে আপনার কেসটা গিয়েছে, যার অতগুলা কেস নাই, যার ফলে খুব তাড়াতাড়ি যা দেখতে পাচ্ছি আপনাকে ডেট দিয়ে দিয়েছে ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের জন্য। এর বাইরে আপনার দুশ্চিন্তার কোনো আমি কারণ দেখি না, কিন্তু তারপরেও সেটা 2026 সালে আপনার এনাফ টাইম আছে, 26 অক্টোবর। হ্যাঁ, এই কেসটাকে সুন্দর করে গড়ে তোলার। আপনি ধরেন চিন্তা করছেন আমার, এবং আপনার যেহেতু কেস, আপনি আপনার দোষে যদি কোনো লেট না হয়ে থাকে, যা বললেন তাতে না, ওরাই ডেট দিয়েছেন, প্রথম ডেটই আপনি নিয়েছেন, তাহলে আপনি ওই সময় মতো আপনি ওয়ার্ক পারমিটও পাবেন, বা হয়তো অলরেডি পাচ্ছেন, গেল তো ওটা পাবেন। আর সোশ্যাল সিকিউরিটি কার্ড পাচ্ছেন, আপনি তাড়াতাড়ি করে ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, এগুলো সব কিছু করে ফেলেন, ঠিকমতো কাজ করবেন এবং পয়সাটা, ট্যাক্সটা দিবেন, এভাবে করবেন। আর যে কেসটা, সেটার কপি কোথায়? আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে ফর্মটা, স্টেটমেন্টটা, হ্যাঁ, এই যত কিছু আছে, আপনার যেই এটা করে থাকুক না কেন, একটা কপি যেন আপনার কাছে থাকে। থাকলে এটা নিয়ে বসেন, বসে এই যে বলে যে নিজের বুঝ পাগলও বুঝে, আর ল ইজ কমন সেন্স। আপনি বসে ওই যে 17 পৃষ্ঠা কি 12 পৃষ্ঠা লিখছেন, ওইটা ধরে ধরে, হ্যাঁ, ওই কোন হেডমাস্টার সাহেব আপনাকে দেখছে যে আপনাকে ওই রিক্সাওয়ালা সাহেব নিয়ে যাচ্ছে হাসপাতালে, আপনার রক্তাক্ত দেহ, ওনার থেকে একটা চিঠি আনেন, ওই রিক্সাওয়ালা ভদ্রলোকের থেকে একটা চিঠি আনেন, কি ওই যে ওই ক্লিনিকে নিয়ে গেছে, এইভাবে করে যেখানে যেখানে আপনিই বুঝবেন, এর জন্য উকিল মুক্তা লাগে না, আপনি নিজেই বুঝবেন যে এইখানে আপনার কোথায় কোথায় কোন চিঠিপত্রগুলা আপনার আনতে হবে। তারপরে যদি কোনো মামলা থাকে, এবং আমি কোনোই অবাক হব না, আপনি বিদেশে থাকেন, আপনি হাসপাতালে আছেন, আপনি হজে গেছেন, জেলে ছিলেন, আইসা দেখেন আপনার নামে 6টা মামলা। তা আপনার যদি এখন এর মধ্যে, হ্যাঁ, 5টা মামলা হয়ে থাকে, আমি অবাক হব না। ওগুলা জোগাড় করেন, করে টোরে এগুলা সব কিছু রেডি করেন, যাতে করে আপনি অন্তত
অন্তত 3 মাস আগে সব কিছু আপনি জমা দিয়ে দিতে পারেন। একটা ডেডলাইন আছে, ওটা আর একটু কম, মানে ধরেন 1 মাস কি 2 মাস, অনেক জাজ আগেও ডেট দেয়। এইভাবে করে যত ধরনের ডকুমেন্টস দেওয়া যায়, আর ওই যে স্টেটমেন্টটা এটা মনস্থ করেন, মুখস্থ না। হ্যাঁ, মানে মন দিয়ে নিজের জীবনকে যেমন আপনি মার খাচ্ছেন ওটা ফিল করেন, ওটা যেন আপনার মনের মধ্যে আসে, যেটা আপনার চোখে মুখে প্রকাশ পাবে। ফেউ ফেউ করে কানলেন আর যা যা দিয়ে দিল, নো, ওরকম না, কিন্তু আপনার মুখের মধ্যে তারপরে প্রকাশ পায়। আবার দেখা যায় আপনার থেকে আপনার ওয়াইফ হয়তো ভালো উইটনেস হবে। আমি জানি না কে লিড উইটনেস, আমি সাধারণত শুনেছি ভদ্রমহিলারা ওই নার্ভাস কম হয়, হ্যাঁ, এই জাতীয় ব্যাপার। বা আপনারা যেহেতু বেশি কাজ টাজ করেন, যার ফলে হয়তো সময় পান না, সকল এই সময় টময় পাবেন এগুলো বলা যাবে না। কাজের শেষে আসবেন, এই যে বৌমা আছেন বা ওই যে কী বলে বেগম সাহেব আছেন, চা বানায় নিয়ে বসবে, সুন্দর করে আদর করে নিয়ে এরকম কোনো, আর এই সময় একটা টেন্সে একটা সময়, অনেক সময় ঝগড়াঝাটি লাগে, এইগুলো সব বন্ধ। দুজনে আদর করে, এই আমার অফিসের 1 ব্লকের মধ্যে ব্রুকলিন ব্রিজ আছে, সুন্দর করে ওটার পথে হাঁটবেন, বাদাম খাবেন, একটু ভালোভাবে থাকেন, আপনার আর কোনো সমস্যা আপনার নেই। পরামর্শ তো মোটামুটি যথেষ্ট হয়েছে মাহবুব সাহেব। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেভাবে পরামর্শ দেওয়া হলো, আপনি যদি মনে হয় সেভাবে এগোন তাহলে নিশ্চয়ই আপনার বিষয়টি খুব সহজ হয়ে ওই যে যাবে। ব্রুকলিন ব্রিজ, ওটা যেন মনে থাকে। হ্যাঁ, এটা পার্ট অফ দ্য প্রিপারেশন, রাইট, বিলিভ মি। অর্থাৎ আচ্ছা, গেল। নিজেদেরকে শান্ত রাখা, ভালো রাখা। তো অনেক ধন্যবাদ জনাব মাহবুব আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ বলতেছি। জি, আমি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে আজকে 400 দিন হয়ে গেছে, এখনো গ্রিন কার্ডটা আসে নাই। আমি আসলে মন করছিলাম, জি, আর ডাবল ডকুমেন্ট আপনি একটা দেখলাম যে আপনার আরো 9 জন আছে আমার সামনে, কথা বলছেন। তো এখন আমি কি ডাবল ডকুমেন্ট আসলে কি আমি কি অন্য কোনো দেশে যাইতে পারবো কিনা? অনেক ধন্যবাদ মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মির্মিজান, আপনি এই গ্রিন কার্ড বললেন কেন? গ্রিন কার্ড আপনি বলতে পারেন, চেষ্টা করেন, আবার একটু ডাটে থাকবেন, যেটা করবেন সুন্দরভাবে করবেন, তাহলে মানুষের ডরাইবো, নাহলে পায়ে বসবে। হ্যাঁ, সুন্দর করে কথাবার্তা বলেন। আচ্ছা, আমার সালাম গ্রহণ করুন। আপনি অ্যাসাইলাম পাওয়ার পরেই আপনি গ্রিন কার্ডে এখন অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনি করেছেন। 400 দিন হয়ে গেছে। হোক 400 দিন, এটা আরও 800 দিন হইতে পারে, আগে তো যুগ যুগ ধরে থাকতো, সুতরাং ওইটা নিয়ে ভয় পেয়েন না, গেল। আচ্ছা, আপনার কথাটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা যেন কারেন্ট থাকে, যে কিছু চেয়ে পাঠাইল কিনা ওগুলা ঠিকমতো উত্তর যাতে দেন ঠিকমতো। আর কিভাবে অ্যাড্রেস করবেন যদি চেঞ্জ হয়, AR11 ক্যাপিটাল A ক্যাপিটাল R-11 এই ফর্ম আপনি অনলাইনে পূরণ করে, তারপরে ওই যে প্রিন্ট আউট বেরোবে, ওখানে একটা রেফারেন্স নাম্বারও থাকবে, ওইটাকে আপনি সার্টিফাইড মেইল করবেন, ওটা পিছনের পৃষ্ঠায় অ্যাড্রেস আছে, এইগুলো যাতে করে অ্যাড্রেস মানে চিঠি মিস না হয়। আর আপনি অবশ্যই এই যেটা বললেন যে ট্রাভেল ডকুমেন্ট, এটা না নিয়ে আপনি বাইরে পা বাড়াবেন না, ঠিক আছে? এবং ওইটা দিয়ে আপনি কিন্তু মাতৃভূমিতে যেতে পারবেন না। হ্যাঁ, মাতৃভূমি বলতে যেই দেশের বিরুদ্ধে আপনি বললেন যে ওই দেশের সরকার আপনাকে, বা মানে যেখান থেকে আপনার সমস্যাটা, যেমন সাধারণত বাংলাদেশ আপনি হয়তো, কিন্তু যেই দেশের সম্পর্কে বললেন ওইখানে যেতে পারবেন না, বাকি সব জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, তো আপনি যদি ওই পার্শ্ববর্তী দেশেও যান, আপনার ফ্যামিলিকে ওইখানে আনলেন, হ্যাঁ, এইভাবে করে আপনি যেতে পারেন। মোট কথা হলো গেল, কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত আপনি কোথাও মুভ করবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা ছোট্ট একটা প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে দিই, খুবই ছোট প্রশ্ন। মোহাম্মদ নাসিব তিনি বলছেন, আই এম আন্ডার পিডি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজড, নাও হোয়াট উইল ডু? হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার নিয়ে আমরা প্রথমে শুরু কথা করেছিলাম। বলছি। সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে কিছুই করার নাই, কিন্তু একটু সাবধানে থাকবেন। তারা এই ধরনের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ কেসগুলোকে রিওপেন করার চেষ্টা করতেছে এবং নোটিশ পাঠাচ্ছে। আপনার অ্যাড্রেস কারেন্ট কিনা জানি না, আপনার লয়ারের কাছে হয়তো গেছে, ওনার সাথে একটু যোগাযোগ রাখবেন। হ্যাঁ, তো ওনারও দায়িত্ব আপনাকে খুঁজে বের করা, মানে আপনাকে জানানো। কিন্তু যদি আপনার অ্যাড্রেস কারেন্ট না থাকে, উনি হয়তো পারবে না। ফোন নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে, এটা ওনাকে জানান। মোট কথা হচ্ছে দের ইজ এভরি চান্স এই একটা বড় গ্রুপ যারা যে পিডি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজে যারা চুপচাপ এরকম হয়েছিল, তাদের প্রত্যেকের কেসগুলোকে
আবার রিক্যালেন্ডার করা হচ্ছে, আবার ওখানে নিয়ে আসা হচ্ছে। জ্বরটা বাড়বে, কিন্তু আপনি ওই এখন ফাইট করার জন্য রেডি হন। এবং যে কোনো কেসই এখন আপডেট করার একটা বিশেষ ব্যাপার আছে, এবং বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের কারণে আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে, হ্যাঁ, এই কেসগুলো আপডেট করার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোহাম্মদ নাসিম আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাকির বলতেছি জামাইকা থেকে। শুনতে ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ জি, আপনার মাধ্যমে আমার একটা কোশ্চেন ছিল অ্যাটর্নি কাছে, সম্মানিত অ্যাটর্নি কাছে। আমার ভাবা I-360 অ্যাপ্রুভ হয়ে গেছে আরো প্রায় 16 মান্থ আগে। তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, 13 মান্থ হয়েছে এবং আমার অ্যাডভান্স ক্যাটাল আসছে। তো আমার জাস্ট কোশ্চেন ছিল, এই ক্যাটাগরির যে বাবা ক্যাটাগরির গ্রিন কার্ডের জন্য হয় না ক্যান এক্সপেক্টেড, মানে রিসেন্টলি কত সময় লাগতেছে? 13 মান্থ হয়েছে আমারটা, একটু যদি কাইন্ডলি একটু আইডিয়া দেওয়া সুবিধা। একটু অনেক অনেক ধন্যবাদ শাকিল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, আপনার, আমি জানি না আপনি ওই ইসের মধ্যে ছিলেন কিনা, প্রসিডিংসে ছিলেন কিনা। প্রসিডিংসে থাকলে মানে রিমুভাল ডিপোর্টেশন প্রসিডিংসে শুধুমাত্র আপনি I-360 করতে পারতেন, যেটা আপনি করেছেন। হ্যাঁ, আর যদি তা না হয় এবং আপনার যে অ্যাবিউসিভ যে স্পাউস উনি যদি সিটিজেন হন, তাইলে 360, 485 এগুলো সব একসাথে ফাইল করার কথা। তো আমি ঠিক জানি না যে কোন পর্যায়ে ব্যাপারটা হয়েছে, বাট হোয়াট এভার ইট ইজ, আপনার 360 অ্যাপ্রুভ হয়েছে, এটা অত্যন্ত ভালো কথা। আর আপনি যে ফাইল করতে পেরেছেন, যদি এটা সত্যি সত্যি ফাইল করতে পেরে থাকেন, রিসিট নোটিশ আসছে, কোনো সমস্যা নাই, তার মানে এটা এখন কারেন্ট আছে দুইভাবে। একটা হচ্ছে যে উনি সিটিজেন, মানে অ্যাবিউসিভ স্পাউস, আর এটা হচ্ছে গ্রিন কার্ড হলো ওই, এটা এখন কারেন্ট হয়েছে যে কোনোভাবেই হোক। তো এই হচ্ছে সিচুয়েশন। 13 মাস আমার মনে হয় না খুব একটা বেশি হয়েছে। আপনার যেটা করতে হবে, এগুলো যদি জানতে হয় যে কতদিন লাগবে, হ্যাঁ, এবং এটা মাঝে মাঝেই ওঠানামা করে, যেহেতু আপনি বরং এটা জেনে নেন, ওটা ভালো হবে। সেটা কি, যে uscis.gov, এখানে এই সাইটে আপনি যান, যে একটু স্ক্রল করে নিচে নামেন, আমি নট মোর দ্যান লাইক 5 সেকেন্ডস আর কি, আপনি 3টা জিনিস পাবেন যেগুলোতে ক্লিক করা যায়। একটা হলো আপনার ওই কেস নাম্বারটা দিয়ে আপনি দেখবেন, এবং যথারীতি এটা পেন্ডিং, এই সেই। তারপরেটি হচ্ছে প্রসেসিং টাইম। হ্যাঁ, তো এই যে প্রসেসিং টাইম, এখানে ক্লিক করলে আপনার কোনটা পেন্ডিং, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওটাতে ক্লিক করেন। দ্বিতীয় হচ্ছে এটা কোন ভিত্তিতে, একটা যেমন এই যে স্পাউস, সিটিজেন, বাবা মা, এই সেইগুলা, আপনারটা হচ্ছে 360 বেসিসে, ওটা দিলেন। আর ওই যে 485টা যে পেন্ডিং, ওটার যে রিসিট নোটিশটা আছে, ওইটার সবচেয়ে নিচে বাম দিকে গেলে দেখবেন একটা অ্যাড্রেস আছে যেখানে এটা পেন্ডিং আছে। ওই পেন্ডিংয়ের জায়গাটা, যেমন ভার্মন্ট সার্ভিস সেন্টার, হ্যাঁ, কি নেব্রাস্কা সার্ভিস সেন্টার, ওইটাতে ক্লিক করেন। মানে ওখানে স্ক্রল করলে, ওখানে ক্লিক করলে কতগুলোর নাম চলে আসবে, তার মধ্যে একটা হচ্ছে এটা। তো এইভাবে করে আপনি মাঝে মাঝেই দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটা কোথায় আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি 13 মাস কোনো মানে খুব বেশি কিছু দেখি না, কিন্তু তারপরেও যদি দেখেন যে ওটা মানে যেই টাইমটা লাগে তারটা পার হয়ে গেছে, আপনি তাদের কাছে লিখতেই পারেন। হ্যাঁ, যোগাযোগ করতে পারেন, করলে তারা হয়তো ইট ফেল থ্রু দ্য ক্র্যাকস, এবং আপনি জাস্ট একটু পোক করলে হয়তো তাদের এই হবে আর কি, যে খুঁজে বের করে হয়তো জানাবে। অনেক ধন্যবাদ শাকিল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুব সহজভাবে উনি বুঝিয়ে দিয়েছেন। সেভাবে যদি করেন, নিজেরটা নিজেই দেখতে পাবেন যে আসলে কতদিন লাগতে পারে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল, আমি 2024 সালে আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছিলাম মার্চে, কিন্তু USCIS আমাকে লেটার দিছে, ওরা আমার বায়োমেট্রিক শিডিউল করছে, কিন্তু এটা কি জন্য করলো এটা আমি বুঝতে পারতেছি না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। মায়ের জন্য অ্যাপ্লাই করেছিল 2024-এ মার্চ মাসে। তো বায়োমেট্রিকের কি ইয়া করেছে, কাগজপত্র। উনি কি চলে গেছে? আপনি কি আছেন লাইনে? চলে গেছে। আচ্ছা, আমি জানি না যে মা কোথায় আছে। তো উনি তো সিটিজেন, যদি মা এখানে ধরেন ভিসা নিয়ে আসছে, এখানেই আছে,
তাহলে I-130, 485, এই I-864 এগুলো সব একসাথে করা যায়। হ্যাঁ, সিটিজেন, ওনার মা এবং উনি এখানে লিগালি এন্ট্রি করেছেন গেল, এবং তখন ওই প্রথমে রিসিট নোটিশগুলো, তারপরেই বায়োমেট্রিক্সের চিঠি আসে, এবং সেটা ওই বাবা মার জন্য, মানে যিনি বেনিফিশিয়ারি তার জন্য। তো আমি জানি না যে বায়োমেট্রিক্সটা কার জন্য আসছে, আসার কথা মায়ের জন্য, এবং মা এখানে যদি থাকেন, হ্যাঁ, তাইলে এই সিনারিওটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটাই ব্যাপার আছে, ওনার যদি এটা করে থাকে, যদি ওনার জন্য করে থাকে, একটা এক্সেপশন আছে, আই জাস্ট হোপ দ্যাট দিস ইজ নট দ্য কেস। কিন্তু কথা হচ্ছে অনেক সময় অনেক কিছু পপ আপ করে, সেটা হচ্ছে যিনি পিটিশনার ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা হয় না, বেনিফিশিয়ারি ভালো মানুষ কিনা, ক্রাইম আছে কিনা ইত্যাদি এগুলো দেখা হয়। কিন্তু একটা ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা আসছে, আমি বাধ্য হয়ে কথাটা বলতেছি, কারণ এই ধরনের বহু মানুষের বহু ঘটনা আছে, এবং আমার কাছে এই মুহূর্তেই কেস আছে এরকমের। সেটা হচ্ছে যদি আপনি মানে পিটিশনার, হ্যাঁ, বেনিফিশিয়ারি না, পিটিশনার, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি আন্ডার এজ মাইনর কোনো দুর্ঘটনা থাকে, আশা করি আপনি বুঝতে পারতেছেন, হ্যাঁ, সেক্সুয়াল অফেন্স, হ্যাঁ, অ্যাবিউজ এটসেট্রা, তাহলে আপনাকে ওই যে করতে পারবেন না, হ্যাঁ, যে ভবিষ্যতে যে আপনি যে পিটিশন করবেন সেই ব্যাপারে খুব সিরিয়াসলি আপনাকে এটা নেগেটিভলি এফেক্ট করবে। হ্যাঁ, এবং সেইখানে আপনাকে বহু কিছু দেখাইতে হবে, যে যাকে আনতেছেন তাদের কে আসতেছে, কী অবস্থা, তাদের বাচ্চা কাচ্চা কী অবস্থা, মানে মোট কথা হলো এটা নো থেকে শুরু হবে। তো আই ডোন্ট নো দ্যাট ওনার এই ধরনের কোনো বিষয়টা আমাদের যেহেতু জানা নাই, ফলে আমি আর কিছু বলবো না, এবং ওনার প্রতি পুরো শ্রদ্ধা রেখে, হয়তো এগুলার কিছুই ওনার নাই, কিন্তু এটা একটা ভুলক্রমে এসে গেছে বা হোয়াটএভার ইট ইজ, যেহেতু আমরা জানি না, তাই একেবারে সামগ্রিকভাবে জেনারেলি একটা আমরা পরামর্শ বা আপনি যে কথা বহু মানুষের এই ধরনের সাধারণভাবে কথাগুলো বলেছেন, অন্য মানুষের উদাহরণ দিয়ে হতে পারে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আহমেদ। জি। আমি B1 B2 ভিসাতে ইউএসএ আসি। আসার পর চেঞ্জ অফ স্ট্যাটাসের মাধ্যমে আমি F1 করি, এবং আমার স্পাউস এবং বাচ্চাদের F2 হয়। তারপর আমি যখন কলেজে এনরোলমেন্টের জন্য যাই, তখন কলেজের ডিএসও আমাকে জানালেন যে আমার সেমিস্টার কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তখন ডিএসও নতুন করে আমার সেমিস্টার কারেকশন করার জন্য ডাটা ফিক্সডের জন্য আবেদন করে। কিন্তু আজ 4 মাস হলো আমি ডাটা ফিক্সডের এখনো অনুমোদন কিংবা অ্যাপ্রুভাল এখনো পাইনি, কিন্তু আমি কলেজে নিয়মিত ক্লাস করতেছি। তো এই অবস্থায় কি আমার লিগ্যাল স্ট্যাটাসে কোনো সমস্যা হবে, কিংবা আমার কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আহমেদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। ডিএসও যারা আছেন, ডেজিগনেটেড স্কুল অফিসিয়ালস, প্রত্যেকটা স্কুলে যারা এই ফরেন স্টুডেন্টদের ডিল করেন, তাদের এখানে সমূহ দায়িত্ব, পাওয়ার, ক্ষমতা যেগুলো বলেন না কেন, এগুলো আছে টু ডিল উইথ ইমিগ্রেশন। তারা যদি অ্যালাউ করে থাকেন, তারা যদি অলরেডি অ্যাপ্লাই করে দিয়ে থাকেন, হ্যাঁ, ওটা পেন্ডিং আছে, ওই প্রমাণ আপনার কাছে আছে, হ্যাঁ, এবং আমি ঠিক বুঝতে পারছি না কি অ্যাপ্লাই করেছেন। এটা নর্মালি এটা মানে যদি আপনার স্ট্যাটাসটা ইউ ফেল আউট অফ স্ট্যাটাস, এটা রিইনস্টেটমেন্ট বলে, হ্যাঁ, ওইটার অ্যাপ্লিকেশনটা করতে হয়। হ্যাঁ, তো ওইটা যদি থাকে এবং যদি বলে যে আপনি মানে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, তাহলে আপনি চালিয়ে যাবেন। ডিএসও ব্যাকগ্রাউন্ডে যদি এরকম থাকে, হ্যাঁ, ব্যাকিংয়ে থাকে, তাহলে আপনি কাভার্ড। আপনি ইন দ্য মিডল অফ নোওয়্যার নাও, সেটা ফর শিওর। হ্যাঁ, আপনি ফোনে নাই, কিন্তু কথাটা হচ্ছে যে যদি ওইটা হয়ে যায় তাহলে ইউ উইল বি ফাইন। কিন্তু কথাটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না হয়, যেমন যদি আপনি B2 ভিসায় এসছেন, আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছেন, এটা পেন্ডিং আছে, ইউ আর ফাইন হিয়ার, আপনার একটা জিনিস পেন্ডিং আছে, এবং ওইটা ওই আগের স্ট্যাটাসটা শেষ হওয়ার আগে আপনি করে ফেলেছেন, তাহলে আপনি ফাইন। ইউ ডু নট হ্যাভ এনি স্ট্যাটাস, বাট ইউ আর নট আনলফুল।
আচ্ছা। এই হচ্ছে ব্যাপারটা। তো ওইটা রিইনস্টেটমেন্টের প্রসেসরটা যতদিন টিকে থাকবে, পেন্ডিং থাকবে, এবং ফরেন স্টুডেন্ট অফিস যতক্ষণ পর্যন্ত ওনাকে ব্যাকিং দিয়ে যাবে, হি শুড বি ফাইন। তার মানে সেক্ষেত্রে তার লিগ্যাল স্ট্যাটাসে এই মুহূর্ত পর্যন্ত কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আহমেদ আপনার প্রশ্নের জন্য। আশা করি মানে আপনার মাথা থেকে যে চিন্তাটা ছিল সেটা কিছুটা হলেও দূর করতে পেরেছি আমরা। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি ফ্লোরিডা থেকে বলছি। জি। আমি 4 বছর হয়ে গেছে আমি আমার ওয়াইফ এবং বেবির জন্য অ্যাপ্লাই করেছি, তখন আমার গ্রিন কার্ড ছিল। তো অনেকদিন ওয়েট করার পরও আমি যেহেতু ইন্টারভিউ পাই নাই, 2022-তে ডকুমেন্টারি কোয়ালিফাইড ছিল আমার কেসটা। তো এখন আমি সিটিজেন হওয়ার পরে আমার এনবিসি পোর্টালে গিয়ে আমি আমার সিটিজেনশিপ ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা আমি সাবমিট করি কেসটা আপডেট করার জন্য রিকোয়েস্ট করে। আমার কোয়েশ্চেন হচ্ছে, এখন আমাকে কতদিন ওয়েট করতে হবে? আবার এই সিচুয়েশনে আমি আমার মেয়ের জন্য আবার I-30 অ্যাপ্লাই করেছি সিটিজেনশিপ করার পরে। তো দুজনের ক্ষেত্রে আমাকে এখন কতদিন ওয়েট করতে হবে? কাইন্ডলি যদি অ্যাটর্নি জানান সেটা হবে। অনেক ধন্যবাদ হোসেন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। আপনি যেহেতু ন্যাশনাল ভিসা সেন্টার পর্যায়ে পৌঁছে গেছেন, তার মানে আপনার প্রথম যে ধাপটা USCIS এর কাছে যে প্রথম যে অ্যাপ্রুভালের ব্যাপারটা, হ্যাঁ, যেটা দরকার সেটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবং আপনি যে বললেন সিটিজেন হওয়ার পরে বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছেন, যেটা ঠিকই করেছেন, যেহেতু আপনি সিটিজেন, এখানে কোনো ডেরিভেটিভ নাই, ফলে ওর জন্য অ্যাপ্লাই করেছেন। ওরটাও অ্যাপ্রুভ হয়েছে কিনা আমি জানি না। হলে এখানে কোনো আপনি যেহেতু সিটিজেন হয়ে গেছেন, এখন কোনো আলাদা প্রায়োরিটি ডেটের ব্যাপার নাই, কোনো ওয়েটিং পিরিয়ড নাই। হ্যাঁ, এটা কোনো প্রেফারেন্স, হ্যাঁ, এটা কোনো প্রেফারেন্স ক্যাটাগরির মধ্যে পড়ে না। এইগুলো ওনার যে সিচুয়েশনটা এখন দরকার হচ্ছে যে এই যে এটা দেওয়ার পরে 325 টাকা 120 টাকা যেই ফিগুলা দিতে হয় ওগুলো দিয়েছেন কিনা, যেটা হয়তো বেগম সাহেবের জন্য দিয়েছেন, কিন্তু বাচ্চাটার জন্য ওই পর্যায়ে গেছে কিনা আমি জানি না। গেল এগুলো দেওয়ার পরে আপনি বিভিন্ন সিভিল ডকুমেন্টস, যেমন আপনি ইভেন ওইটা যেহেতু আপলোড করেছেন, হয়তো আরও কিছু জিনিসপত্র অলরেডি আপলোড করেছেন, I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্ট, ট্যাক্স রিটার্নস এটসেট্রা, ইফ নেসেসারি, ইফ অ্যাপ্লিকেবল, জয়েন্ট স্পন্সরশিপ, এগুলো দিয়ে আপনি ফাইনালি একটা চিঠি পাবেন, DQ, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, তার মানে হয়তো ওইটা অলরেডি আপনি পেয়ে গেছেন। কিন্তু তারপরে আপনার আর কিছু করার নাই, শুধুমাত্র অপেক্ষা ছাড়া। এখানে আর কোনো ওয়েটিংয়ের ব্যাপার নাই, যে কোনো সময় ওটা আসবে। বাট যেহেতু আপনার বাচ্চাটার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, দের ইজ এভরি চান্স ওই দুইটা ফাইল ওরা একসাথে করে কনসলিডেট করে তারপরে এটা একসাথে ইন্টারভিউর জন্য দিবে, যাতে একসাথে দুজনের হয়ে ওরা চলে আসতে পারে। এই জাতীয় কোনো একটা ব্যাপার থাকতে পারে যে একটা ফ্যামিলি একটাভাবে করলো। সুতরাং আমি যা দেখতে পাচ্ছি আপনি ভালোই, মানে ভালোই অবস্থা খুব একটা, কিন্তু অবশ্যই দুঃখজনক। না, 4 বছর আগে বউ বাচ্চার জন্য আবেদন করেছে, এখনো পর্যন্ত করলো। ওই সময় এটা ঠিকই আছে, যেহেতু উনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, কিছু করার ছিল না। কিন্তু সিটিজেন হওয়ার পরে আবার আরেকটা প্রবলেম আছে, I-130 যদি অ্যাপ্রুভ না হয়ে থাকতো, তাহলে উনি এর মধ্যে তাদেরকে I-129 দিয়ে ওনাদেরকে নন ইমিগ্রেন্ট হিসেবে নিয়ে আসতে পারতো সাথে সাথে। কিন্তু যদি I-130 অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আবার এটা পারে না। তো ওনাদের ওইগুলো পার হয়ে গেছে, বলে ওইটাও পারবে না। এই হচ্ছে সিচুয়েশন। মানে এখন অপেক্ষা করতে হবে, স্লট খালি হলে যে কোনো মুহূর্তেই ডাকতে পারে, তাই তো? অনেক ধন্যবাদ হোসেন আপনার প্রশ্নের জন্য। ছোট্ট একটা প্রশ্ন শিবপুর আছে, খুব মজার প্রশ্ন আমার কাছে লাগছে, একটু এই জন্য আপনাকে বলি। আমার অ্যাসাইলাম আছে, আমার নাম পরিবর্তন করতে চাই, সেটা কি সম্ভব? হ্যাঁ, যে কোনো সময় আপনি আপনার নাম পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, ওটা রেগুলার কোর্টের মাধ্যমে করতে হবে এখন যদি করতে চান। আচ্ছা। হ্যাঁ, আপনার যে সুপ্রিম কোর্ট আছে বা সিভিল কোর্ট আছে, দুইভাবে করা যায়। আপনি কাউন্টিতে ওখানে যখন যাবেন, একটাতে একটু বেশি পয়সা লাগে, একটাতে কম পয়সা লাগে, ফিগুলো আর কি। হ্যাঁ, তো আপনি ইচ্ছা করলে যেতে পারেন। আমি জানি না যে আপনি কোন কাউন্টিতে আছেন, কোন স্টেটে আছেন, তো এটা দুইভাবে করা যায়, আপনি করতেই পারেন। সমস্যাটা হচ্ছে আপনি এটা কেন করবেন, আর করতে গিয়ে আপনি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে কিনা সেটার একটা ব্যাপার আছে। কারণ অনেকেই
ওই এটা মানে ওনাকে মনে কষ্ট দিতে চাই না। আমি শুধু বললাম যে অনেকের অনেক সময় অন্য নামে এসে অন্য নামে কাগজপত্র করলে আমি আদৌ মিন করতেছি না যে উনি এই এটা করবেন সেরকম নয়, তবে বা এরকম করেছেন। সাধারণ ঘটনা এটা হয়েছে এরকম। এরকম যদি হয়ে থাকে তখন এগুলা আবার বেরিয়ে আসতে পারে, সুতরাং ওই জিনিসগুলো একটু কনসিডার করবেন আর কি, এই হচ্ছে কথা। তার মানে পরিবর্তন করা যায়, তবে আসল কথা হচ্ছে যে না করাটাই ভালো। সেক্ষেত্রে আর যদি আপনি ওয়েট করতে চান যখন সিটিজেনশিপে যাবেন ওই সময় নাম পরিবর্তনের একটা ব্যবস্থা। অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হবেই হবে অনেক কিছুর পরে, দিল্লি অনেক দূর আছে, তা সেক্ষেত্রে এই মুহূর্তে বোধহয় এই সব ঝামেলায় না পড়ান যাওয়াটাই ভালো। শিপু, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ, আপনার প্রশ্নটি কী ছিল? আমি যা পাইনি, আপনি যদি আবার পাঠান তাহলে হয়তো দেখতে পারি যদি সময় থাকে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি এমডি রহমান বলছিলাম নিউইয়র্ক থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2019 সালে আমেরিকায় আসি। জি, আমার অ্যাসাইলাম কেস উইন হয়েছি 2023 সালে। জি, কিন্তু 2023 সালের আগে আমার ওয়াইফের সাথে আমার একটা ঝামেলা হয়, তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। জি, তো ধরে নিয়ে যাওয়ার পরে কোনো মামলা হয় নাই, ওরা আবার আমাকে ছেড়ে দেয়। জি, কিন্তু ওরা আমার ফিঙ্গারপ্রিন্ট রাখছিল। তো আমাকে যখন অ্যাসাইলাম হিয়ারিং এ ওরা জিজ্ঞেস করছিল, তখন আমি ওদেরকে বলছিলাম যে হ্যাঁ আমার এরকম হয়েছে, কিন্তু আমার কাছে কোডের পেপার ছিল যে আমার কোডে কোনো কেস নাই আমার। জি। তো এখন আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, এটাতে কি কোনো সমস্যা হবে নাকি? অনেক ধন্যবাদ রহমান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিরমিজান। না, কোনো সমস্যা হবে না। আপনার এক কথাই উত্তর, আপনার কোনো সমস্যা হবে না, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি জামাল বলতেছি। জি, আমি 2020 সালে অ্যাসাইলাম আমরা লুজ করি ক্যালিফোর্নিয়াতে, এরপরে বিআইএ তে অ্যাপ্লাই করছি, ওটা লুজ করছি। এরপরে 9 সার্কিটে আপিল করছিলাম, তো গভর্নমেন্ট লয়ার এটা অ্যাডমিনিস্ট্রেটরই ক্লোজ করছে। সো এখন তারা এটা এখন আবার দেখি অন করছে আজকে 5 বছর পরে। এখন আমার আবার প্রত্যেক বছর আইস ভিজিট আছে, আমার আগামী 1 মাস পরে আইস ভিজিট আছে। এখন গেলে আমার কি কোনো সমস্যা হবে কিনা, বা আমার পরবর্তী প্রসেস? আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। জামাল, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মিরমিজান। হ্যাঁ, ওই আমি কিছু জিনিস বুঝতে পারিনি, কিন্তু 9 সার্কিটের অবস্থায় যদি কেসটা ওই আবার রিওপেন করার চেষ্টা করে, আপনাকে 21 দিনের একটা নোটিশ দিত আপনার লয়ারকে। তখন আপনি মানে ওই কেসটা মানে আপনার ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আছে ঠিকই, কিন্তু ওইটা করে রাখছে, এটা ওই সার্কিট কোর্টে গিয়ে মানে এটা হচ্ছে নেক্সট টু ইউএস সুপ্রিম কোর্ট, যেমন 9 সার্কিট উনি বললেন, হ্যাঁ সবচেয়ে লিবারেল সার্কিট, হ্যাঁ এরকমের 11টা সার্কিট কোর্ট আছে। তো যাই হোক, ওখানে ওটা পেন্ডিংয়ের এরকম বহু কেস, হ্যাঁ একটা কেস লয়ের আন্ডারে ওরা ক্লোজ করে রেখেছে। হ্যাঁ, তো এখন যদি এটা রিওপেন করে থাকে আপনার, তখন এটার মানে এক এক জায়গায় এক এক রকম, যেমন নিউ ইয়র্কে অনেক সময় এটা কোর্টের একজন লয়ার, আপনার লয়ার, আর ওই যে কী জানে বলে জাস্টিস ডিপার্টমেন্টের একজন লয়ার, তারা বসে কেসটা সেটেল করার চেষ্টা করে। যদি দেখা যায় যে হচ্ছে না, তখন যেটা হয় এটা ব্রিফিংয়ে যাবে। ব্রিফিংয়ে গেলে ওইটা জমা দেওয়ার পরে তারপর কোনো এক সময় ওরাল আর্গুমেন্ট হবে। মোট কথা এই জিনিসগুলো আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, এবং ওইটা ওইখানে বলতে হবে যে আপনি ফাইট করবেন কিনা, মানে তারা আপনাকে ডিপোর্ট করে দেওয়ার জন্য একটা নোটিশ পাঠাইছে, কারণ আপনার ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আসছে। এখন ইমিডিয়েটলি ওই কেসটা রিওপেন করার জন্য আপনার উচিত হবে যেটা ইমিডিয়েটলি এটা মানে কোর্টকে জানান দেওয়া যে আমি এটা ফাইট করতে চাই, কারণ নাহলে আপনার ওইটা ডিপোর্ট করে দিবে আর কি, এবং ওই জন্যই কেসটা খোলা হয়েছে আর কি। অনেক ধন্যবাদ জামাল সাহেব আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধাতেই অনুষ্ঠানও শেষ করতে হবে। শেষ করার আগে জেনিফ হাসান যে প্রশ্নটি করেছেন, আমি প্রশ্নটি পড়তে চাই না, শুধু আপনার প্রশ্নের ব্যাপারে এক কথায় উত্তর দিতে চাই যে TVN 24
টেলিভিশন বা কর্তৃপক্ষ সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে। আপনি হয়তো জানেন না, কিন্তু আমরা জানি যে এই দেশে মানুষ কত রকম বিপদের মধ্যে আছে, বিশেষ করে ইমিগ্রেশন নিয়ে বা অভিবাসন নিয়ে ইত্যাদি ইত্যাদি। সব মানুষই তো আর খারাপ নয়, সব মানুষই অন্যায় করে না, সব মানুষই অপরাধ করে না। বহু মানুষ নিরপরাধ আছে, কিন্তু নিরাপদ হওয়া সত্ত্বেও এখানে নানানভাবে নানান সমস্যার মধ্যে আছে। সেই সমস্যার জায়গাটায় আমরা থাকি, সমস্যাগ্রস্ত মানুষের পাশে থাকি। টিবিএন সবসময় এই নীতিতে বিশ্বাস করে এবং সবসময় ভালো মানুষ এবং বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে দেখতেই পেয়েছেন যে অনেকগুলো প্রশ্ন এই ব্যাপারে এসেছে, আমাদের টেলিফোনে এসেছে এবং আমাদের এতেও এসেছে। তো আজকের এই বিষয়টি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, আমরা আশা করব আজকের আলোচনার মধ্যে দিয়ে করণীয় কি করতে হবে সেগুলো আমরা আমাদের কার্ডের মাধ্যমে দেখেছি। সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করে নিজেরা সেইভাবে যদি এগিয়ে যান, নিশ্চয়ই বিপদ থেকে উদ্ধার পাবেন। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।